একদিন ঠিক সন্ধ্যার সময় দাদু এসে বৈঠকখানায় বসতেই নাতি নাতনিরা এসে জোরাজুরি হলো তার কাছে। দাদু জিজ্ঞাসা করলে, কী রে, কী খবর তোদের বল, আজ আবার কিছু ফরমাস আছে নাকি? পল্টু বলল, একটা গল্পের ফরমাস আছে দাদু। দাদু বলল, বেশ, তাহলে সবাই চুপ করে বস। দাদুর সম্মতি পেয়ে সবাই তার চারপাশে গোল হয়ে বসল। দাদু আরাম করে তাকে হেলান দিয়ে গল্প বলতে শুরু করলো। তখন জ্যৈষ্ঠ মাস, যেমন গরম পড়েছে তেমনি বিয়েরও হিড়িক পড়েছে। গোপালের এক আত্মীয়র ছেলের বিয়ে, তাকে বরযাত্রী যেতে হবে। গোপাল কিন্তু যেতে রাজি নয়, বলল, দেখ ভাই, ওসব নেমন্তন্ন খেয়ে আমার পয়সায় না, শরীর খারাপ হয়, তাছাড়া কাজকর্ম রয়েছে, আমার দ্বারা বরযাত্রী যাওয়া হবে না। বরের বাপ কিন্তু নাছোড়বান্দা, সে বলল, তুমি না গেলে বিয়েই হবে না। আমি বড় গলায় মেয়ের বাপকে বলেছি যে তুমি বরযাত্রী যাবে। এখন তুমি যদি না যাও তাহলে আমাকে কনের বাপের কাছে ছোট হয়ে যেতে হবে। অনেক অনুরোধ করার পর শেষে রাজি হলো গোপাল ভাঁড়। বিয়ের দিন বিকালে সাজগোজ করে গোপাল বরযাত্রী হয়ে রওনা হলো বরের সঙ্গে। গ্রামের মধ্যে গোপালের খুব মান সম্মান ছিল, তাই অন্যান্য বরযাত্রীর মধ্যে তাকেই সবাই মাতব্বর বলে মেনে নিল। গোপালের গ্রাম থেকে বিয়েবাড়িটা মাত্র 3 কোষ দূরে। যথাসময়ে বর গিয়ে পৌঁছালো মেয়ের বাড়িতে। মেয়ের বাবা যথাসাধ্য খাতির অভ্যর্থনা করল বরযাত্রীদের, বিশেষ করে গোপালকে বেশি খাতির করতে লাগলো সবাই, কারণ গোপাল হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের সদস্য। তার রাজসভায় কত সম্মান গোপালের, এত আর যাতা লোক নয়। কাজেই সবাই গোপালের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে পড়ল। নির্দিষ্ট সময়ে শুভলগ্ন বিয়ে হয়ে গেল। তারপর আহারাদি শেষ হতে হতে একটু রাত্রি হয়ে গেল। এবার শোবার পালা। অধিকাংশ বরযাত্রী খাওয়া দাওয়া শেষ করে রওনা দিল বাড়ির দিকে। এদিকে গোপাল এত খেয়ে পেটটাকে ঢাকের মতো করে ফেলেছে, কাজেই তার আর নড়বার ক্ষমতা ছিল না। সে কি করবে মনে মনে চিন্তা করতে লাগলো। এমন সময় মেয়ের বাবা এসে বলল, গোপালবাবু, আজকে রাত্রিটা একটু কষ্ট করে গরিবের বাড়িতে থাকুন, কাল সকালে চলে যাবেন। গোপালের থাকার ইচ্ছা ছিল 16 আনা, কিন্তু মুখে তা প্রকাশ না করে বলল, না না, তা কি হয়, বাড়িতে আমার বিশেষ কাজ আছে। বাড়িতে যখন পাড়ায় ধুলো দিয়েছেন, আজকে রাত্রিটুকু থেকে যান। গোপাল তখন বলল, আচ্ছা তাই হবে, এত করে যখন বলছেন তখন রাত্রিটুকু কাটিয়েই যাই। মেয়ের বাবা গোপালের সম্মতি পেয়ে খুশি হয়ে ভজা ভজা বলে চাকরকে ডাকতে লাগলো। ভজা আসতেই মেয়ের বাবা বলল, শীঘ্র গোপালবাবুর তামাক সেজে নিয়ে আয়, আর 2 খিলি পান দিয়ে যা। কর্তার হুকুমের সঙ্গে সঙ্গে ভজা একটা ডেকাবিতে 2 খিলি পান আর গড়গাড়ায় তামাক সেজে দিয়ে এলো। গোপাল তখন আরাম করে বসে পান চিবোতে চিবোতে গড়া গড়া টানতে লাগলো। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে মেয়ের বাবাকে বলল, আমি কিন্তু বাপু এই গরমে ঘরে শুতে পারবো না, আর কারোর সঙ্গে শুতেও পারবো না, আমাকে তোমাদের বাইরের দালানে একটা বিছানা করে দাও। গোপালের হুকুম মতো মেয়ের বাবা তাদের বাইরের বাড়ির দালানে রাস্তার ধারে একটি খাটিয়া পেতে বিছানা করে দিল। গোপাল তখন ভুঁড়ি বার করে আরাম করে শুয়ে পড়ল। তারপর কিছুক্ষণের মধ্যে ডাক শুরু হলো। এদিকে হয়েছে কি, গোপাল যেখানে ঘুমোচ্ছিল সেখান থেকে 3 ক্রোশ দূর মাঠে ধারে একটা ভাঙা পৌরবাড়িতে ভূতের বিয়ে হচ্ছে। সব জগৎপতির ঠিক, বড় এসে গেছে। এমন সময় দেখা গেল বামুন ঠাকুর নেই, বিয়ে দেবে কে? এই নিয়ে ভূতের দল চিন্তায় পড়ে গেল। যার মেয়ের বিয়ে হচ্ছিল সে ছিল ভূতের সর্দার। সব শুনে সে রেগে গিয়ে সব ভূতেদের ডেকে বলল, যেখান থেকে পারিস একটা বামুন ধরে নিয়ে আয়। একটা ভূত ভয়ে ভয়ে বলল, সর্দার, দিনের বেলাতে এদিকে কেউ আসে না, আমাদের ভয় এত রাতে কে আসবে বিয়ে দিতে? সর্দার বলল, যত টাকা চাই আমি দক্ষিণা দেব, তোরা খোঁজ করে দেখ। আরেকটা ভূত বলল, যত টাকায় দক্ষিণা দাও সর্দার, প্রাণের ভয় কেউ এদিকে আসবে না। এমন সময় লিগলিকে লম্বা হাত পা নাড়তে নাড়তে সেখানে হলো একটা পেদনি। সেই হলো সর্দারের বউ, মানে মেয়ের মা। পেদনিটা এসে হাত পা নেড়ে বলল, পাশের গায়ের বামুন পাড়া থেকে একটা বামুন তুলে নিয়ে এসো। সর্দার বলল, গিন্নি ঠিকই বলেছে, যেখান থেকে হোক একটা বামুন নিয়ে আয়, নইলে বিয়েটা নষ্ট হয়ে যাবে। নিরুপায় হয়ে তখন 4টে ভূত বেরিয়ে পড়ল বামুন খুঁজতে। এতে গোপাল রাস্তার ধারে খাটিয়ার ওপর শুয়ে দিব্যি নাক ডাকছিল। ভূতগুলো তখন বামুন খুঁজতে খুঁজতে যাচ্ছিল রাস্তার উপর দিয়ে। গোপাল নাক ডাকার শব্দে তারা চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো।
তারপর আস্তে আস্তে গোপালের খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। একটা ভূত ফিসফিস করে বলল, বাপরে কি সাংঘাতিক নাকের ডাকুনি রে বাবা, ভীষণ শক্তিশালী লোক মনে হচ্ছে। আর একজন বলল, তা তো বটেই, দেখছিস না কেমন ভুঁড়ি বাগিয়ে শুয়ে আছে। তৃতীয় ভূতটা বলল, চেহারাটা কেমন নাদুস নুদুস দেখছিস, গায়ে যেন তেল গড়িয়ে পড়ছে। চতুর্থ ভূত বলল, এর মাংস কিন্তু খেতে খুব ভালো হবে। আবার প্রথম ভূত বলল, এই লোকটা বামুন কিনা তুই কি করে জানলি? প্রথম ভূত বলল, দূর বেটা হাঁদা, বামুন না হলে এমন নাদুস চেহারা আর ভুঁড়ি হয়? তৃতীয় ভূত বলল, ঠিক বলেছিস, বামুনদেরই এই চেহারা হয়। তৃতীয় ভূত বলল, তাহলে একেই নিয়ে যাই চল। সবাই রাজি হয়ে গেল। তখন প্রথম ভূতটা বলল, জেগে উঠলে চেঁচামেচি শুরু করে দেবে, তার চেয়ে খাটিয়া শুদ্ধ কাঁধে করে নিয়ে যাই চল। সকালে বলল, খুব ভালো, খাটিয়া শুদ্ধ নিয়ে যাব। এই বলে চারজন খাটিয়া শুদ্ধ গোপালকে কাঁধে করে হাওয়ার বেগে এসে হাজির হলো তাদের বিয়ে বাড়িতে। সঙ্গে সঙ্গে পোঁ পোঁ করে শাঁখ বেজে উঠল। শাঁখের আওয়াজে ঘুম ভেঙে গেল গোপালের। সে ধর্মর করে উঠে বসে চারিদিক চেয়ে দেখে অবাক হলো খুব, এবং সেই সঙ্গে ভয়ও হলো তার। গোপাল দেখল তার চারপাশে কালো কালো কতগুলো লোক দাঁড়িয়ে আছে, সারা দেহ কাপড়ে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না। সবাই কেমন যেন আবঝা আবঝা, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ লোকগুলোর মধ্যে একজন নাকি সুরে বলল, এই বাড়ির মধ্যে খবর দে, বামুন এসে গেছে। বাড়ির মধ্যে খবর দিতে হি করে হাসতে হাসতে কতগুলো মেয়ে এসে হাজির হলো সেখানে। তার মধ্যে একটা মেয়ে খোনা গলায় বললে, চলুন বামুন ঠাকুর, বিয়ের সময় হয়েছে। তাদের গলার আওয়াজ শুনে আর হাবভাব দেখে গোপাল বুঝল এরা মানুষ নয়, এরা প্রেতাত্মা। খুব ভয় পেয়ে গেল সে, কিন্তু গোপাল ঘাবড়াবার ছেলে নয়। সে সাহসে ভর করে বলল, রাস্তাতে যখন তোমার লোকেরা আমাকে নিয়ে আসছিল তখন পৈতাটা কোথায় পড়ে গেছে। এই কথা শুনে একজন এগিয়ে এসে বলল, তাতে কী হয়েছে ঠাকুর মশাই, আমরা পৈতা এনে দিচ্ছি, আপনি তৈরি করেন। গোপাল দেখল কোনো উপায় নেই, আজ তার পৈতৃক প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে হবে না। হায় হায়, কি ঝকমারি করে বিয়ে দিতে এসেছিলুম রে বাবা, যদি প্রাণ নিয়ে ফিরতে পারি আর কখনো বিয়ে দিতে আসছি না। গোপালকে ইতস্তত করতে দেখে সর্দার ভূতটি হেরে গলায় বলল, কী ভাবছেন ঠাকুর মশাই, আমরা আপনার উচিত মতো দক্ষিণা দেব। গোপাল মনে মনে ভাবতে লাগলো, যা দক্ষিণা পাচ্ছি এতেই যথেষ্ট, এখন কোনো রকমের প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। একটা মেয়ে বলে উঠল খোনা গলায়, কী হলো ঠাকুর মশাই চলুন। গোপাল বলল, হ্যাঁ বাবা চলো যাচ্ছি। এই বলে বাড়ির ভিতরে গিয়ে দেখে তো অবাক, বিয়ের জোগাড় সব মানুষের মতোই তৈরি, বরণডালা, ছাদনাতলা, ফুলের মালা সব জোগাড়, কিন্তু আলো খুবই কম, কেমন যেন একটা আবছা অন্ধকার, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। গোপাল দেখল প্রাণ বাঁচাতে গেলে এরা যা বলছে তাই করতে হবে, তা না হলে তারা ঘাড় মোটকে দেবে আমার। এভাবে সে সুতো দিয়ে একটা পৈতে তৈরি করে গলায় ঝুলিয়ে বসে গেল বিয়ে দিতে। ঠিক মতো কন্যা সম্প্রদান করলে, হস্তবন্ধনী মালাবদন করালে, মন্ত্র জানে না, কেবল ওং ভং করে সারালে বিয়ে হয়ে গেল। শাঁখ বেজে উঠল পোঁ পোঁ করে। গোপাল যখন পালাতে পারলে বাঁচে, তাই সে বলল, এবার আমায় দয়া করে ছেড়ে দাও বাবা। সর্দার ভূত বললে, তাকে ওই ঠাকুরমশাই খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন। গোপাল তখন তাড়াতাড়ি বলল, আমি হলুম সাত্ত্বিক ব্রাহ্মণ, কারো বাড়িতে জলগ্রহণ করি না, অতএব আমাকে ছেড়ে দাও। তাহলে আপনার দক্ষিণাটা নিন। এ বলে একটা ছোট্ট থলে গোপালকে দিয়ে বলল, এতে 500 টাকা আছে, আর এই সোনার আংটিটা আপনার হাতে পড়বেন। আমাদের কথা তাহলে মনে থাকবে? গোপাল মনে ভাবল, খুব মনে থাকবে বাবা, হাড়ে হাড়ে মনে থাকবে, একবার পালাতে পারলে বাঁচি। তারপর প্রকাশে বলল, আচ্ছা বাবা, সব তাহলে আমি চলি। সর্দার ভূত বলল, কী করে যাবেন ঠাকুরমশাই? গোপাল ভয় পেয়ে বলল, কেন? সামনেই জলার ধারে শ্যাওড়া গাছে একটা শাকচুন্নি আছে, ওটা খুব পাজি, আপনাকে দেখলেই ঘাড় মোটকাবে। গোপাল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে উপায়? ভয় নেই ঠাকুরমশাই, আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি। এই বলে সেই চারজনকে ডেকে সর্দার ভূত হুকুম দিলে, যা ঠাকুরমশাইকে ভোর হবার আগে যেখান থেকে এনেছি সেখানে রেখে আয়। সঙ্গে সঙ্গে চারজন ভূত গোপালের খাটিয়াখানা নিয়ে এলো। গোপাল আংটিটা আঙুলে পরে টাকার থলিটা ভালোভাবে কাপড়ে বেঁধে খাটিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল। চারজন ভূত সঙ্গে সঙ্গে খাটিয়া শুতে গোপালকে নিয়ে হাওয়ার বেগে এনে হাজির করলো নির্দিষ্ট জায়গায়। তারপর ভূত চারটে গোপালের পায়ের ধুলো নিয়ে বিদায় নিল। তখন ভোর হয়ে এসেছে। বাড়িতে এসে গিন্নিকে সব কথা বলতে গিন্নি বললে, বলো কি গো, তাহলে তো তোমার লাভই হয়েছে। গোপাল হাসতে হাসতে বলল, নিশ্চয়ই, আমার নাম গোপাল ভাঁড়, লাভ ছাড়া লোকসান বুঝি না। এই বলে টাকা থলিটা গিন্নির হাতে দিল।
তো এই ছিল আজকের গল্প। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।